কিভাবে কি একটা এক্সাম্পল সেট করা হচ্ছে, রাজনীতি এই শব্দ থেকে কি ফাইনালি নীতিটা উড়েই যাচ্ছে? না, খুব স্বাভাবিক। আমি তোমাকে প্রথম দফায় বলছিলাম যে আলটিমেটলি তিনজন বিজেপির টিকিটে জেতা বিধায়ক যদি সাংসদ পদে কন্টেস্ট করে তৃণমূলের টিকিটে, আর যাই হোক নীতি বা নৈতিকতার কোনো প্রশ্ন এখানে থাকে না। তার সাথে সাথে আরেকটি জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে রাজনৈতিক পরিবেশে বা যেভাবে আজকে তৃণমূল তার নিজের ক্যান্ডিডেটসগুলোকে ঘোষণা করেছেন, ঠিক আছে, তার দলে উনি কাকে নমিনেট করবেন সেটা তার ব্যাপার। বলুন, তিনি তো স্পষ্ট বললেন যে 1.5 বছর ধরে আমি কেন ফিরে এলাম, আমাকে টিকিটটা দেওয়া হবে বলা হয়েছিল। এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। অর্জুন সিংকে কোনো প্রতিশ্রুতি দিয়ে যে দলে আনা হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাট দি সেম টাইম অর্জুন সিং, আমি বিজেপি তৃণমূল দুটো দলকেই বলি, তাদের কখনোই এই গার্ডস থাকে না। এই তাপস রায় ছাড়া আমি কাউকে দেখলাম না এই গার্ডস যে তার পদত্যাগ করে অন্য একটি দলে যোগ দেওয়া। এটা যদি না থাকে তুমি নৈতিকতার প্রাথমিক প্রশ্নটাই তুলতে পারবে। মানে এরপর যদি অর্জুন সিং আবার বিজেপিতে যায়, অর্চনাদি, তাহলে আবার বিজেপি টিকিট দিয়ে দেবে অর্জুন সিং? মানে এরকমই তো একটা মনে হচ্ছে, মনে করা হচ্ছে। বিজেপি টিকিট দেবে কিনা সে জবাব দেওয়ার মালিক কিন্তু আমি নই। না, সে তো নিশ্চয়ই আমাদের একটা সিস্টেমেটিক ওয়ে আছে, এক নাম্বার। 2 নাম্বার, অর্জুন সিং তৃণমূলে গিয়েছিলেন, তিনি নিজে বলছেন আমাকে টিকিট দেবে বলে এনেছিলেন। আমি যেটা জানি তার খুব নিকটস্থ মানুষদের ডান পয়েন্টে মারা হয়েছে, কাছের লোকটা একটার পর একটা খালি হচ্ছিল। 42 খানা মিথ্যা মামলা জবরদস্তি করে সে উকিলের বোঝা চেপে আর পাচ্ছিল না। তার পক্ষে ফিজিক্যালি, মেন্টালি, পলিটিক্যালি সার্ভাইভ করেন, তাহলে সেটা আপনি মেনে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যে অভিযোগটা করেন ওয়াশিং মেশিন, তাহলে আপনি সেটা মেনে নিচ্ছেন? এখানে টিকিট না পেয়ে বিজেপিতে গেলেন, বিজেপি থেকে তিনি সাংসদ হলেন, ফিরে চলে এলেন শাসক আমাদের এমএলএ, ওনার ছেলে। এবং পবন সিং আমাদের ভালো ওয়ার্কার, প্রতিটি মিটিং এ থাকেন। সুতরাং পবন সিং কে বলতে পারি তার পিতা তৃণমূলে থাকতে পারে। অর্জুন সিং এর জবাব অর্জুন সিং দেবে, অর্জুন সিং এর জবাব আমাদের কর্তৃপক্ষ দেবে। অবশ্য বলেছে বহরমপুরে চমক দিল তৃণমূল। গুজরাটের বরোদার বাসিন্দা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি, অমিত শাহর পর দিদির প্রার্থীও আনছেন গুজরাট থেকে। কটাক্ষ করে বললেন অধীর চৌধুরী ভবিষ্যতে হলিউড থেকে প্রার্থী আনা হবে, এমন প্রতিক্রিয়া মোহাম্মদ সেলিমের। অন্যদিকে প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন প্রাক্তন কেকেআর তারকা ইউসুফ পাঠান। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। মোদি, অমিত শাহ গুজরাট থেকে আসছে, দিদির ক্যান্ডিডেটও গুজরাট থেকে আসছে। এখানকার আইএএস, আইপিএস, নায়ক নায়িকা, গায়ক গায়িকা সব কোটা পূরণ হয়ে গেছে। এবার তখন পাড়ি দিয়েছেন তিনি অন্য জায়গা থেকে, ভবিষ্যতে হলিউড থেকে নিয়ে আসবেন। তৃণমূলের প্রার্থী তালিকায় বহরমপুরে বড় চমক। বঙ্গ রাজনীতিতে এবার ক্রিকেটের বিগ হিটারের ডেবিউ। অধীর চৌধুরীর গড় বলে পরিচিত বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠানকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। গুজরাটের বরোদার বাসিন্দা ইউসুফ পাঠান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের দাদা। তিনি এবার তৃণমূলের হয়ে লড়বেন অধীর চৌধুরীর বিরুদ্ধে। দিদিভাই জাতে মাতাল তালে ঠিক জানে, জেলার নাম মুর্শিদাবাদ, সংখ্যালঘু ভোট এখানটায় বিষয়। সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীর চৌধুরীকে রুখা যাবে না, তাই সংখ্যালঘু ভোট কেটে দাও। আর হিন্দু ভোটকে ধাক্কা মেরে বলো যে মোদির দলে ভোট দাও। তো খেলাটা তো সহজ। यहाँ पे मुझे बहुत प्यार मिला है, कलकत्ता में हमेशा प्यार मिला, और उसके बदले में मैं यहाँ पे उनको शो करूँगा। ये अच्छा मौका दिया है मुझे। বহরমপুরের 5 বারের সাংসদ অধীর চৌধুরী। সিপিএম আমলেও তিনি অপরাজেয় থেকেছেন। এখনো অবধি তৃণমূলও তাকে হারাতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে, অধীর চৌধুরী কি পারবেন ইউসুফ পাঠানকে ক্লিন বোল্ড করে ডাবল হ্যাট্রিক করতে, নাকি প্রদেশ কংগ্রেস সভাপতির বল মাঠের বাইরে আছড়ে ফেলবে বিগ হিটার ইউসুফ? এখন তো সময় আছে, বলতে পারে ইন্ডিয়া জোটকে যে আমার ইচ্ছা ইউসুফ পাঠানকে সম্মানিত করবার, তাই গুজরাটে একটা টিকিট দেওয়া হোক। তা তো বলতে পারত। ইউসুফ পাঠানকে সম্মানিত করবার ইচ্ছা থাকলে তাকে রাজ্যসভার এমপি করতে পারত। তা তো করেনি দিদিভাই। দিদিভাই জাতে মাতাল তালে ঠিক।
ভাইপো মঞ্চের উপর থেকে ডায়লগ দিচ্ছিল যে গুজরাটিরা এখানে চলে আসছে, তো ইউসুফ পাঠান তো গুজরাটি, তো মোদি গুজরাটি হলো, বহিরাগত হলো, তো ইউসুফ পাঠান এখন বহিরাগত নয়। কীর্তি আজাদ তো বিহার এবং দিল্লির লোক, তিনি কিভাবে বাংলাতে আসেন? কি বাঙালি কি কম পড়ি আছে? বাংলাদেশে কি বাঙালি কম পড়ি আছে? বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল সাহা, উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। সুমিত্রা, একদিকে তৃণমূল কংগ্রেস যেভাবে বহিরাগত, বাঙালি বিরোধী ইত্যাদি বলে সরব হয়, সেই প্রশ্ন তো ইতিমধ্যেই বিরোধীরা তুলছে, কিন্তু এখানে বক্তব্য হচ্ছে এই যে ইন্ডিয়া জোটে তিনি রয়েছেন, অথচ কংগ্রেসের সঙ্গে কোনো রকমের আসন সমঝোতা হলো না। পরিষ্কার ছবিটা পরিষ্কার হয়ে গেল, 42-42টাই মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন বলেছিলেন, তাই হলো। কিন্তু এখানে কংগ্রেস এবং সিপিএম এর যে অভিযোগ, তারা যে বক্তব্যটা সামনে আনছে যে এমনভাবে ক্যান্ডিডেট চুজ করা হয়েছে যাতে ভোট ভাগাভাগি হয়ে আখেরে সুবিধে কিন্তু পাবে বিজেপি, এবং সেটাই নাকি উদ্দেশ্য শাসক দলের। প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে বলেছিলেন যে যেখানে শক্তিশালী, কংগ্রেসের শক্তি বাংলায় যে কি আছে আপনারা জানেন, এবং লাস্টে সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের জোট মানে বোঝা গেছে তাদের ফল, সেই প্রার্থী তৃণমূলে কংগ্রেস সিপিএম এর থেকে যে বাংলায় কোনো কাজ করা যায় এই যে বহিরাগতর কথা বলছেন পবন সিং, এখানে বিজেপি এটা বলুন, যিনি জিতেছিলেন তিনি তৃণমূলের বাইরন বিশ্বাস সরাসরি চলে আসে। কেন আসতে হয়েছিল? তৃণমূলের উন্নয়ন, তৃণমূলের কার্যকলাপে আসতে বাধ্য। মানুষ তো উন্নয়ন চায়, মানুষ তো কাজ চায়, শুধু টিভিতে এসে বক্তব্য দিয়ে কিন্তু ভোট ভাগাভাগির যে অভিযোগ উঠছে এবং সুবিধা পাইয়ে দেওয়া হবে বিজেপিকে, শাসক দলের নাকি এটাই পরিকল্পনা, যে অভিযোগ সিপিএম কংগ্রেস করছে। সিপিএম কংগ্রেসের তো অস্তিত্বের সংকট চলছে এই মুহূর্তে, ওরা বিভিন্ন ভাবে এই কথা বলে স্বাভাবিকভাবে। আজকে যে অধীর বাবু ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, তিনি সংখ্যালঘু ইউসুফ পাঠানকে এই কথা বলছেন। স্বাভাবিক বিভাজনের ইঙ্গিত দেখা যাচ্ছে। মোদি যা বলে অধীর বাবু তাই বলে, এ তো মুশকিলে পড়া গেল। স্বাভাবিকভাবে আজকে কংগ্রেস নিয়ে নীতি নিয়ে কথা বলছিলেন, আমি এই জায়গায় সেই কংগ্রেসের হেমন্ত বিশ্ব শর্মা কোন দলে? অস্তিত্ব সংকট বলছেন, সিপিএম কংগ্রেসের অস্তিত্ব সংকট সমীর বাবু বলছেন, কিন্তু সেই অস্তিত্ব সংকট দলগুলোর সঙ্গেই তো ইন্ডিয়া জোটে যেতে হয়েছে, আর সেই কংগ্রেসের সঙ্গেই তো এখানে আসন সমঝোতাটা নিয়ে এতদিন ধরে টালবাহানা চললো। যদিও একটা কথা মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পোস্ট পোল অ্যালায়েন্সের দরজাটা বন্ধ করে দেননি, বলেছেন প্রয়োজন হলে কিন্তু তিনি সেটা নিয়ে ভাববেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী লড়াইয়ে থাকবে না। বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাট থেকে এই রাজ্যে তৃণমূলই এনে দিয়েছে। বিহারে বিরোধী জোটের সমাবেশ হলো, মমতাকে খুঁজে পেয়েছেন? 2019-এ বিষ্ণুপুরে বিজেপির পক্ষে ভোট করেছিল যে নেত্রী, তার নাম সুজাতা দেবী। তিনি এবারে শিশির অধিকারী এমপি ছিলেন তৃণমূলের, তার ছোট ছেলে এবারে বিজেপির প্রার্থী। আচ্ছা আপনি বলুন, মুকুটমণি বাবু যে 7 দিন আগে প্রধানমন্ত্রী সভায় বসে সিএর পক্ষে সওয়াল করতেন, তিনি আজকে তৃণমূলের প্রার্থী সিএ বিরোধী আন্দোলন করবেন? আচ্ছা আপনি ভুলে যান, উত্তর কলকাতায় একজন সাংসদ আছে, তৃণমূলের মুখপত্র বললেন যে তিনি নাকি অনেক আগে থেকে বিজেপি করেন। আজকে শুভেন্দু বাবু বলছেন যে অর্জুন সিং তৃণমূলের মধ্যে থেকে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন। তারপরেও আপনার মনে হয় এই রাজ্যে তৃণমূল বিজেপি দুটো আলাদা দল? এই রাজ্যের রাজনীতিতে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়, কংগ্রেসের অধীর চৌধুরী যাতে হেরে যায়। আমরা বিজেপি বিরোধী লড়াইয়ে সৎ, তাই 2019-এ কংগ্রেসের সঙ্গে জোট না হওয়া সত্ত্বেও আমি বলে নি, আপনি বলবেন। আমরা বিজেপি বিরোধী লড়াইয়ে সৎ, সেই কারণেই গত 2019-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আমাদের জোট না হওয়া সত্ত্বেও বহরমপুরে আমরা অধীর চৌধুরীকে সমর্থন করেছিলাম যাতে বিজেপি জায়গা না পায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন ক্যান্ডিডেট ঠিক করেছেন যেখানে বিজেপির ভোট রাজনীতির সেটা জিজ্ঞেস মাছ ধরছে সিপিএম। আচ্ছা, যারা কর্পূরের মতো উবে গেছে ভোটে, যাদের কোনো জনপ্রতিনিধি নেই লোকসভা বিধানসভায়, তারা এখন প্রতিবাদ দেখাচ্ছেন বিজেপি এবং নিজের অস্তিত্ব সংকটে নিজেদের লাল আপনাদের কখনো আপনাদের
ISM এর সাথে কংগ্রেসের সাথে নিজের অস্তিত্ব রক্ষা করতে হবে, নইলে লাল ঝান্ডা আপনারা আপনারা আবার কথা বলতে দুজনকে থামাই, সমীরদার কাছে যাই। সমীরদা, অধীর রঞ্জন চৌধুরি বারবারই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বারবারই অধীর চৌধুরীকে বিজেপি সমর্থক, বিজেপির প্রবক্তা এমনটাই কিন্তু বারবার দাগিয়ে দিয়েছেন। আর সেই অধীর চৌধুরী জাতীয় কংগ্রেসের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ এই কারণে যে এ রাজ্যে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চান না। ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেস কি প্রমাণ করতে চাইলো, বহরমপুর থেকে কি প্রমাণ করতে চাইছে? অর্চনাদি আসতে দেখুন, অধীরবাবুর কথাতেই পরিষ্কার, উনি একটা হিন্দু ভোট দেখতে পাচ্ছেন আর একটা সংখ্যালঘু ভোট দেখতে পাচ্ছেন। কংগ্রেস কিন্তু একটা ধর্ম নিরপেক্ষ দল হিসেবে এতদিন পরিচিত। বিশেষ করতে বহরমপুরে মানুষ, আপনি জানেন, যখন আমাদের শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন তাকে ওই জায়গায় দায়িত্ব দেওয়া হয়, এবং জঙ্গিপুর মুর্শিদাবাদ এই দুটো আসন কিন্তু অবশ্যই তৃণমূলের প্রতীকে জিতেছিল। বহরমপুরটা 3,36,000 ভোটের ব্যবধান আগের থেকে কমেছে। স্বাভাবিকভাবে উনি ভয় পাচ্ছেন এই কারণে 2014 সালে আমাকে বলতে বলেছে, বলতে দিন না, 2014 সালে বহরমপুরের তৃণমূলের প্রার্থী ছিল ইন্দ্রনীল সেন, তিনিও হারেন। স্বাভাবিক কারণে 2019 সালে যখন প্রার্থী অধীর চৌধুরী, তখন আমরা যোগীকেও দেখছি এসে চুপ থাকতে অধীরের বিরুদ্ধে বলতে। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে দিল্লির সঙ্গে ঠিক লোকসভা ভোটে 3 মাস আগে তৃণমূল কংগ্রেস সেটা উপলব্ধি করতে পারে। কংগ্রেসের সাথে রাজ্য কংগ্রেসের অধীরের সাথে দীর্ঘদিনের মানে তৃণমূলের বিরুদ্ধে মানুষকে শুনতে হবে, কারণ মানুষ কিন্তু এই বিচারটা খুব ভালোভাবে না। আরেকটি ব্যাপার আছে, এটা এই চ্যানেলটার নাম এবিপি আনন্দ, তুমি বোঝার চেষ্টা করো, এই চ্যানেলটার নাম এবিপি আনন্দ, ভুল বোঝাবার চেষ্টা করো না। আমি তোমাকে যেটা বলতে চাইছি, তুমি যে সাগরদিঘির রেফারেন্সটা দিলে না, সেই সাগরদিঘি থেকেই প্রমাণ হয়ে যায় সাগরদিঘি নির্বাচনে পরাস্ত বিপর্যস্ত হওয়ার পর মমতা ব্যানার্জির অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণের কথা মনে আছে, এবং সেই সংখ্যালঘু শব্দটাকে ব্যবহার করে আক্রমণ করেছে। এবং তোমাকে বুঝতে হবে ওই সিটটা তোমাদের ব্যাক করতে হতো, সেলস এম্পোরিয়ামে বিক্রি করতে হয়েছে। তোমাদের কেন করতে হয়েছে জানো? ওই সংখ্যালঘু শব্দটা, প্রশ্নটা তা নয়। আমরা ধর্ম নিরপেক্ষ বলেই তো অধীরবাবু এই প্রসঙ্গটা তুলছেন যে আজকে শুধুমাত্র ধর্মের নামে ভেদাভেদ কেন, লড়াইটা হোক না, লড়াইটা হোক। কিন্তু চন্দনবাবু, একটা প্রশ্ন তো থাকবেই, সেটা হচ্ছে যে এতদিন ধরে আমরা দেখলাম যে কেন্দ্রীয় নেতৃত্ব, হাইকমান্ড, জয়রাম রমেশের বক্তব্য আমরা শুনেছি যে বারবার তারা ওয়েট করেছিলেন যে কখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতাটা হয়, কিন্তু ফাইনালি 42-42 তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তিনি বলে দিলেন। এরপর আর কতদিন অপেক্ষা করতে হবে কংগ্রেসকে ভাবতে যে তাহলে এবার আমরা সিপিএম এর সঙ্গে, অর্থাৎ বামেদের সঙ্গে আমাদের দরজা খোলা রইল? তাহলে মানুষ কি ভাবছে সেটা তো ভাবতে হবে। ফাইনালি যেটা দেখা গেল যে রাজ্য নেতৃত্ব যেটা চাইছে সেটা তো অনেকটা হয়েছে, কারণ কখনোই প্রদেশ কংগ্রেস চাইনি তৃণমূলের সঙ্গে জোটটা করতে, কিন্তু কমান্ড চেয়েছে, হাইকমান্ড একেবারে সত্যি কথা, একদম কর্ডে ধরেছো। ইনফ্যাক্ট এটা একটা ইমোশনাল ইস্যু। আমরা বারবার কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছি, তোমরা জানো আমাদের অবস্থানটি আলটিমেটলি জয়ী হলো, অন্তত আমাদের এই কৈফিয়ত কাউকে দিতে হবে না কার সাথে জোট হচ্ছে। কিন্তু একটা কথা আমরা পরিষ্কারভাবে বলি, কয়েকদিনের মধ্যে দেখো, ইন্ডিয়া জোটে তৃণমূল একটি সামিল শক্তি, অস্বীকার করে আমরা কখনো বলিনি। ইন্ডিয়া জোটে তৃণমূল সর্বভারতীয় ক্ষেত্রে একটি শক্তি, এবং সেক্ষেত্রে আমাদের সাথে অ্যাসোসিয়েটেড কংগ্রেসের নেতৃত্ব মেনে, এখানে অস্বীকার করে লাভ নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো পশ্চিমবাংলা কেন্দ্রিক যে ইস্যু, এতদিনের যে দুর্নীতি, এতদিনে যে চৌর্যবৃত্তি, আমরা যে প্রসঙ্গগুলো তুলে আসছিলাম সেখান থেকে একটু অবস্থানগত পরিবর্তন আমাদের হয়নি, এবং কেন্দ্রীয় নেতৃত্ব মান্যতা দিয়েছে। আর 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের নাকি যেহেতু তৃণমূল 42-42টা ঘোষণা করে দিল তাই আর কোনো উপায় নেই? এখানে উপায় কোনো প্রশ্ন নেই। আমরা দীর্ঘদিন প্রতিবাদ একেবারে শুরু থেকে আমরা করেছি। আমাদের 20 জন নেতাকে রাহুল গান্ধী ডেকে পাঠিয়েছিলেন, 20 জনের 20 জন বলে এসেছিলাম
যে সেটা তো আমরা আমরা জানি। কিন্তু এখানে চাই সেই না। আসলে সন্দেশখালীতে এবার 3টি জায়গায় জারি করা হলো 144 ধারা। আজ থেকে বুধবার পর্যন্ত নিয়ন্ত্রণ বিধি জারি থাকবে। সন্দেশখালী থানার অন্তর্গত বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালী ঘাট নাজাত থানা এলাকার সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। আর আজ সন্দেশখালী থানা এলাকার সন্দেশখালী 2 নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএম এর। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ফের এই জায়গাগুলোতে 144 ধারা জারি করা হয়েছে, অন্যদিকে সন্দেশখালী থানা এলাকার সন্দেশখালী 2 নম্বর ব্লকে তো আজ সিপিএম এর সভাও রয়েছে। একেবারে বৃষ্টি, আজকে আপনার রাত সকাল 6টা থেকে 13 তারিখ রাত 12টা পর্যন্ত সন্দেশখালী 2 নম্বর ব্লকে সন্দেশখালী থানার অন্তর্গত বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালী ঘাট এবং সন্দেশখালী 1 নম্বর ব্লকের নেজার থানার অন্তর্গত সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের সরবেরিয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। সব প্রসঙ্গত উল্লেখযোগ্য, আজকেই দুপুর 2টোর সময় সন্দেশখালী থানার ঠিক কাছেই একটি মাঠে সিপিএম এর পক্ষ থেকে একটি জনসভা আছে। সেই জনসভায় উপস্থিত থাকবেন সুজন চক্রবর্তী, জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব এবং সেখানে ধামাখালী ফেরিঘাটেই 144 ধারা। সেক্ষেত্রে একটা আশঙ্কা রয়েছে যে গন্ডগোল একটা আশঙ্কা রয়েছে, কারণ সিপিএম সমর্থকরা ধামাখালী ফেরিঘাট থেকে ছোট গলাগাছি নদী পেরিয়েই সন্দেশখালী পৌঁছানোর কথা। সেক্ষেত্রে কি হয় সেটা আগামী কয়েক ঘন্টাতেই সেটা বোঝা যাবে। তবে নতুন করে এই 3টি জায়গা অর্থাৎ 2টি থানার 3টি জায়গাতে 144 ধারা জারি করলো জেলা প্রশাসন এবং সেই জায়গাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজবাড়ি বাজার, যেখানে গত কয়েকদিন ধরেই একটা উত্তেজনার পরিস্থিতি চলছে, সেই কারণে রাজবাড়ি বাজারে 144 ধারা করা হয়েছে এবং তার পাশাপাশি শেখ শাহজাহানের বাজার যেখানে রয়েছে, শেখ শাহজাহানের মূল যে কর্মকাণ্ড যে সমস্ত এলাকাতে সেই সরবেরিয়া মোড় সেখানেও 144 ধারা জারি করা হয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধামাখালী ফেরিঘাট সন্দেশখালী যাওয়ার একেবারে প্রবেশদ্বার বলতে পারো, সেখানেও 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। অনেক ধন্যবাদ। আমি সৈকতের কাছে এই জায়গায় আসবো। সৈকত, শাসক দল তো বারবার দাবি করছে যে সন্দেশখালী একেবারে নিয়ন্ত্রিত, সন্দেশখালীর মানুষ ভালো আছেন, শান্তিতে আছেন, আনন্দে আছেন, এমনটাও রাজ্যের মন্ত্রীরা বলছেন। তারপরও হঠাৎ করে এই 144 ধারা নতুন করে বারবার জারি করতে হচ্ছে কেন? তার কারণ এতদিন ধরে সন্দেশখালীকে বিচ্ছিন্ন করে রেখে তথ্য প্রমাণ লোপাট করবার মধ্য দিয়ে শাহজাহানকে আড়াল করবার চেষ্টা করেছিল, শিবু উত্তমদের আড়াল করবার চেষ্টা করেছিল। এখন দিনের আলোর মতন পরিষ্কার, জনগণের ট্যাক্সের টাকা অপচয় করে অপরাধীদের শেল্টার দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে আমাদের সন্দেশখালী অভিযান, বামেদের সিপিআইএম এর সন্দেশখালী অভিযান, আজকের দিনটাকেই বেছে নেওয়া হলো 144 ধারা জারি করবার জন্য। কাদের রাজনীতিকে সুবিধা করতে চাইছে তৃণমূল কংগ্রেস? সন্দেশখালীতে নিরাপদ সর্দারকে দিনের পর দিন জেলের ভেতরে বন্দি রেখে। সৈকত, এখানে তো এই প্রশ্ন উঠবে যে গতকাল যখন বিজেপি সভা ছিল সেখানেও কিন্তু কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করতে হয়েছে। অর্চনাদি, একই মডেল তো, মণিপুর হাতরাসে যা মডেল, ঠিক একই মডেল বলছে। আমাকে একটু বলতে দাও। দেখুন, গতকাল এত বড় একটা ব্রিগেড বলছে তৃণমূল, যার মধ্যখানে পুরো ফাঁকা ছিল, যেটা আপনারা গুগল ম্যাপে দেখতে তৃণমূল বলছে না, সবাই দেখতে পেয়েছে। না, আমি বলছি সন্দেশখালীর যোগদান ছিল না। র্যাম্প ওয়াক হলো, মুখ্যমন্ত্রী হাঁটলেন, সন্দেশখালীর মেয়েরা কিন্তু যেখানে ছিল সেখানেই আছেন, কান্নাকাটি করছেন। এবং যেহেতু আমাদের শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সন্দেশখালীর সভা, জনসভা, এদের এই ব্রিগেডকে ছাপিয়ে মানুষের জনগর্জন যাকে বলে, সেই গর্জনটা আসলে ছিল সন্দেশখালীতে, যেখানে মহিলা মানুষদের নিয়েই তো ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখুন, তৃণমূল ক্যান্ডিডেট করলো কাকে? হাজী নুরুলকে, যে কিনা 2/7/2017 বসিরহাট দাঙ্গার মুখ। আচ্ছা দাঁড়ান, আমি এই প্রশ্নে একবার ওয়ান লাইনার সমীরদা, সন্দেশখালীতে কি এমন আছে যে বারবার এই এতজন অ্যারেস্ট হওয়ার পর মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনো সিবিআই হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে, তারপরও কি এমন আছে যে বারবার এই 144 ধারা জারি করতে হচ্ছে? মন্ত্রী তো গিয়ে বলেছিলেন যে মানুষ আনন্দে আছেন। না, একটা জিনিসই আছে, বিজেপির উস্কানি এবং সাম্প্রদায়িকতা। বিজেপি এমন একটা দল পারে না এমন কিছু নেই। এরা সবসময় উস্কানি পরচনাতে ধন্যবাদ আলোচনা অংশগ্রহণ করার জন্য। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন।